কোম্পানির ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা নিয়ে হচ্ছে আজকে আমাদের ভিডিও। আপনি যদি H2B কর্পোরেটে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। এই কোম্পানির ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য আমাদের ৩টা জিনিস এখানে আলোচনা করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে কিভাবে এটা কম্পিটিশন করতে হবে সেটা। নাম্বার 2 হচ্ছে একটা রিয়েল এক্সাম্পল দেওয়া হয়েছে জাস্ট একটু কাটছাঁট করে যাতে আপনারা পুরো ক্যালকুলেশনটা দেখতে পারেন। নাম্বার 3 হচ্ছে আপনি যখন এইটা কম্পিটিশনটা অর্থাৎ ২০-২২ মিনিটের ভিডিওটা দেখবেন, কম্পিটিশন পুরোটা দেখবেন, তাহলে আপনারা নিজেই মোটামুটি একটা কোম্পানির ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। শুরু করা যাক আজকের ভিডিওটি। কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য প্রথম হচ্ছে আমাদের এরকম একটা কম্পিটিশন শীট বানাতে হবে। সেখানে পুরো হিসাবটা অর্থাৎ ট্যাক্সের যে কম্পিটিশন আছে পুরোটাই করে ফেলতে হবে। তারপর হচ্ছে পার্ট 1, পার্ট 2, 3 সবগুলোতে হচ্ছে আমরা ডাটা ইনপুট দিব। এর জন্য আমাদের ট্যাক্স ক্যালকুলেশনের শীটটা বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে মনে রাখতে হবে যখনই আপনি কোনো কোম্পানির অথবা কর্পোরেটের ট্যাক্স ক্যালকুলেশন করতে যাবেন তখন হচ্ছে আপনার নাম্বার 1 কাজ হচ্ছে অ্যানুয়াল রিপোর্টটা নিয়ে বসতে হবে। অ্যানুয়াল রিপোর্টটা একদম শুরু থেকে শেষ অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রতিটা জিনিস আপনাকে দেখতে হবে, নোট দেখতে হবে, তারপর হচ্ছে আপনি ক্যালকুলেশন করা শুরু করে দিবেন। এখানে প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে হচ্ছে বিজনেস ইনকাম যেটা আছে এটাকে হচ্ছে প্রথমে বের করতে হবে। বিজনেস ইনকাম ক্যালকুলেশন করার জন্য নাম্বার 1 যেটা নিতে হবে নেট প্রফিট বিফোর ট্যাক্স। এটা আপনাকে মাথায় রাখতে হবে। অ্যাকাউন্টিং এর যখন আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা করি তখন হচ্ছে অ্যাকাউন্টিং এর স্টাইলে হচ্ছে আমরা নেট প্রফিটটা দেখাই। এটাকে আমরা কিভাবে দেখাই? ম্যাক্সিমাম হচ্ছে আমরা দেখাই নেট প্রফিট আফটার ট্যাক্স। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ট্যাক্স যখন ক্যালকুলেশন করা হবে তখন আপনার যে নেট প্রফিট আফটার ট্যাক্স এটা কখনোই বিবেচনা করা যাবে না। কেন করা যাবে না? কারণ নেট প্রফিট বিফোর ট্যাক্স থেকে অনেক সময় দেখা যায় ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি, অ্যাজিউম কোনো ট্যাক্স যেটা এখনো অকার হয় নাই সেটা, এরকম অনেক কিছু দেখানো হয় যেটা দেখাইলে দেখা যায় এনবিআর এর যে রেভিনিউ কালেকশনের টার্গেট সেটা কখনোই ফুলফিল হবে না। এই জন্য ওনারা যেটা করে সেটা হচ্ছে প্রথমে নেট প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে শুরু করতে হয়। এটা শুধু বাংলাদেশে ক্যালকুলেশন করে এরকম না, আমরা যদি IFRS 12 তে দেখি সেখানে হচ্ছে কিরকম করে ক্যালকুলেশন করতে হবে তারও একটা হিসাব নিকাশ দেওয়া আছে। ওখানেও দেখা যায় এরকম করে অর্থাৎ নেট প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে আমাদের শুরু করতে হয়। এটা যখন আমরা কনফার্ম হলাম অর্থাৎ এই ডাটাটা আমরা নিয়ে নিলাম নেট প্রফিট বিফোর ট্যাক্স, তারপর হচ্ছে আমার যে প্রথম কাজ লেস করতে হবে আইটেমস অফ ইনকাম টু বি কনসিডার সেপারেটলি। কিছু ইনকাম আছে যেগুলো আসলে বিজনেসের ইনকাম না কিন্তু বিজনেসের সাথে রিলেটেড। আইএফআরএস অনুসারে যখন আমরা অ্যাকাউন্টিং স্টেটমেন্টটা তৈরি করি তখন হচ্ছে আমরা বিজনেস ইনকাম, নন বিজনেস ইনকাম এগুলো সবগুলা কম্বাইন করে তখন হচ্ছে আমরা নেট প্রফিটটা বের করি। কিন্তু ট্যাক্সের ক্যালকুলেশন করতে প্রথমে হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে বিজনেস ইনকাম না এগুলোকে আলাদা করতে হবে। কেন আলাদা করতে হবে? কারণ এদের জন্য ট্যাক্সের যে রেট এটা হচ্ছে ভিন্ন। সেই কারণে আমরা পরে দেখব যে আসলে ট্যাক্সের রেটগুলো ভিন্ন থাকার কারণে সাধারণত হচ্ছে আমাদের এগুলোকে সেপারেট করতে হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এফডিআর ইন্টারেস্ট, এসটিডি ইন্টারেস্ট, রেন্ট ইনকাম, ডিভিডেন্ড রিসিভ, আদার রিসিভ, এইসব ক্যাটাগরিতে হচ্ছে আদার ইনকাম গুলো আছে। এগুলো কোথায় পাবো? আমরা নোট নাম্বারে পেয়ে যাব। এখানে আপনি যখন অডিট রিপোর্ট নিয়ে এই কাজগুলো করতে যাবেন তখন যেখানে নোট নাম্বার যেটা লেখা আছে নোট নাম্বার দিবেন, তারপর হচ্ছে অ্যামাউন্ট গুলো বসাবেন। এগুলো যখন আমরা বাদ দিছি তখন দেখা যাচ্ছে ব্যবসা হচ্ছে লসে চলে গেছে। যদিও আমি লাভ দিয়ে শুরু করছি কিন্তু আদার্স ইনকাম বেশি থাকার কারণে এটা বাদ দেওয়ার পর দেখা যায় এটা লস হয়ে গেছে। এখন যেটা দ্বিতীয় কাজ করতে হবে, অ্যাড করতে হবে আইটেমস অফ এক্সপেন্স টু বি কনসিডার সেপারেটলি। কিছু আইটেম আছে যেগুলো হচ্ছে আপনাকে এটাকে অ্যাড করে আবার পরবর্তীতে বাদ দিতে হবে। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে ডেপ্রিসিয়েশন। কারণ অ্যাকাউন্টিং এ যে রেটে ডেপ্রিসিয়েশন গুলো ক্যালকুলেশন করা হয় আর এনবিআর যে রেটটা অ্যালাউ করা ডেপ্রিসিয়েশনের জন্য এই দুইটা সাধারণত ভিন্ন হয়। অনেক কোম্পানি দেখা যায় ২টা রেটের সাথে মিল রেখে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে তখন দেখা যায় এরকম সমস্যা হয় নাই। অর্থাৎ এনবিআর এ যত টাকা ডেপ্রিসিয়েশন আসতেছে অ্যাকাউন্টিং এ সেটা আসতেছে। এখানে যদি এনবিআর এর যে রেটটা থাকে সেটা অনুসারে যদি ক্যালকুলেশন করা হয় আরো একটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হবে না। যেমন আমরা 3rd শিডিউলে দেখা যায় এনবিআর এরকম একটা রেট দিছে।
কোনটায় বিল্ডিং এ কত, প্ল্যান্ট অ্যান্ড মেশিনের কত % ধরবো, এরকম হচ্ছে একটা রেট দেওয়া আছে। প্রিন্টারে কত ধরতে পারবো। কিন্তু আমরা যখন ক্যালকুলেশন অ্যাকাউন্টিং অনুসারে করি, তখন হচ্ছে আমরা ইচ্ছে মতো রেট ধরতে পারি। আমি ইচ্ছামত বলছি এই কারণে, কারণ ডেপ্রিসিয়েশন এর অনেকগুলো মেথড আছে। যেমন হচ্ছে অ্যাসিলারেটেড ডেপ্রিসিয়েশন আছে, তারপর স্ট্রেইট লাইন ডেপ্রিসিয়েশন আছে, ডিক্রিজিং মেথড ডেপ্রিসিয়েশন আছে, ইনিশিয়াল ইয়ারে বেশি ধরা যায় এরকম ডেপ্রিসিয়েশন মেথডও আছে। এই কারণে দেখা যায় ২ জনের ক্যালকুলেশনের মধ্যে ডিফারেন্ট হয়। তার জন্য ১ম হচ্ছে যেটা অ্যাকাউন্টিং এ ডেপ্রিসিয়েশন দেখানো হইছে, এটা হচ্ছে যোগ করা হইছে। এটা যোগ করার পরে হচ্ছে যেটা অ্যাডমিসিবল এক্সপেন্স, এটা হচ্ছে এনবিআর যে ট্যাক্স রেটটা মানে ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করে দিছে, এইটা হচ্ছে তার অ্যামাউন্ট। আমরা এই ম্যাথে একটা 3rd শিডিউলের একটা ব্যাপার লক্ষ্য করব, সেটা হচ্ছে যখন আমরা ডেপ্রিসিয়েশন গুলো ক্যালকুলেশন করি তখন দেখা যাচ্ছে এটা 7,12,00,000 সামথিং আসতেছে। কিন্তু অ্যাকাউন্টিং এ যে ডেপ্রিসিয়েশনটা আমরা দেখাইছি সেটা কত দেখাইছি? 6,51,00,000। এইটা দেখানোর কারণে এখন যদি আমি যে 7,12,00,000 যেটা আছে এটা যদি দেখাই, যদি ব্যবসাটা লসের হয় সেক্ষেত্রে দেখা যায় এই খরচটা যে 1,00,00,000 সামথিং, এটার বেনিফিট আমরা এখানে পাবো না। তার জন্য আমরা কি করতেছি, যত টাকা অ্যাকাউন্টিং এ দেখাইছি, ডেপ্রিসিয়েশন দেখাইছি, সেইম অ্যামাউন্ট হচ্ছে এনবিআর এর যে ডেপ্রিসিয়েশন এর যে সিস্টেম বা পদ্ধতি ওইটা দেখাচ্ছি। এটা আমরা একটা লেখা লিখলাম যে unabsorbed depreciation during the year as per 71 of IT 2023। এটা হচ্ছে আমরা আনঅ্যাবজর্ব, কারণ ব্যবসার লস হওয়ার কারণে এই পরিমাণ যে অ্যাবজর্ব করে নিবে এক্সপেন্স বেশি দেখায় আমরা লসের দিকে যাচ্ছি না। সেক্ষেত্রে যত টাকা ট্যাক্সে দেখাইছি সেটাই দেখাচ্ছি। এটা যখন আমরা বাদ দেওয়া হয় তখন হচ্ছে আমার ব্যবসা লসে আছে, এইটা হচ্ছে বিজনেসের লস। আরেকটা ব্যাপার এখানে হচ্ছে ইনকাম ট্যাক্স আন্ডার 56 ফ্রম দ্য ডিসঅ্যালাউন্স মেড 55। এখানে ডোনেশন এন্ড সাবস্ক্রিপশন নামে একটা অ্যামাউন্ট আছে। এটা হচ্ছে ধারা 55 অনুসারে হচ্ছে এটা ডিসঅ্যালাউ হচ্ছে। যখন কোনো একটা এক্সপেন্স 55 এর ক্ষেত্রে ডিসঅ্যালাউ হয় তখন হচ্ছে এটা 56 এ চলে যায়। অর্থাৎ ব্যবসার লস হোক বা লাভ হোক ওইটার উপর হচ্ছে ট্যাক্স দিতে হবে। সেক্ষেত্রে এটাকে হচ্ছে আমরা এখানে আলাদা করে রাখলাম ৳৩,০০০, যেটা হচ্ছে এক্সপেন্স অ্যালাউ না। কারণ ডোনেশন সাবস্ক্রিপশন অ্যালাউ করার জন্য যে 55 এ যে ব্যাখ্যা আছে এটা হচ্ছে এখানে প্রযোজ্য হচ্ছে না। এখন আমরা এটা যোগ করার পর আমাদের এই অ্যামাউন্টটা আসতেছে, অর্থাৎ ৳৯৮,৯১,৪০৩ হচ্ছে আমাদের লস। এটা হচ্ছে আমাদের বিজনেস ইনকামের ক্যালকুলেশন শেষ। পরে এখন হচ্ছে আমরা ইনকাম ফ্রম রেন্ট 36 এ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইনকাম ফ্রম রেন্ট, এটা হচ্ছে আমরা সেপারেট অনুসারে ইনকাম দেখাবো। এর জন্য হচ্ছে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্রথম হচ্ছে গ্রস রেন্টাল ইনকামটা আমরা লিখব। এটা লিখলাম যা আসতেছে, তারপর হচ্ছে বাদ দিব হচ্ছে কোনটা 30% এখানে বাদ দিতে হচ্ছে। কেন? কারণ ওটা হচ্ছে কমার্শিয়াল ইউজ। এই যে এখানে রেন্টটা ভাড়া দিছে সেটা হচ্ছে কমার্শিয়াল ইউজের জন্য দেওয়ার কারণে যে রিপেয়ার এন্ড মেইনটেন্যান্স সেটা পাবে 30%। আর যদি মানুষ যেটা আবাসিক রেসিডেন্সিয়ালের জন্য দিত তাহলে সে রেট হচ্ছে 25% হতো। এটাকে আমরা দেখালাম। তারপর ৩ নাম্বারটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট। আমরা এর আগে উপরে দেখছি ইন্টারেস্ট আর হচ্ছে গিয়ে ডিভিডেন্ড রিসিভ, এগুলো হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট। এখানে হচ্ছে আমরা সেপারেট ভাবে দেখাইছি। এখানে একটা মনে রাখতে হবে, এইসব ডিভিডেন্ড, ইন্টারেস্ট এগুলো রিয়ালাইজ করার জন্য, অর্থাৎ এই অ্যামাউন্ট গুলার এগেইনস্টে যদি কোনো খরচ হয়, যেমন ডিভিডেন্ডের রিসিভের ক্ষেত্রে যদি কোনো এক্সপেন্স হয় যেমন পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফি, এগুলো হচ্ছে অ্যালাওয়েবল, অর্থাৎ বাদ দেওয়া যাবে। ইন্টারেস্ট যদি আমরা এরকম হয় যে কোনো প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে সেটা এফডিআর করছি, সেটার জন্য একটা এক্সপেন্স হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে সব বাদ দিয়ে আমরা নেট অ্যামাউন্টটা এখানে লিখতে পারবো। তাহলে আমরা ফিনান্সিয়াল অ্যাসেটের একটা হেডে ইনকাম পেয়েছি এত টাকা। আদার ইনকাম ছিল, আদার রিসিভ, এটা আমরা দেখালাম এত টাকা। এখন কেন করছি? কারণ অ্যাকাউন্ট ট্যাক্সের ভাষায় ইনকামগুলোকে হচ্ছে প্রতিটা হেড ওয়াইজ আলাদা করতে হবে। আমরা যদি দেখি ১০ টা হেডে সাধারণত ইনকাম হয়, যদি আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স ক্যালকুলেশনের হেডগুলো দেখি, ইনকামের হেড, তাহলে সেটা দেখা যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিজনেসের একটা, রেন্টের একটা,
ফিনান্সিয়াল অ্যাসেটের একটা, আদার্স। এরকম হচ্ছে হেডগুলো পাওয়া গেছে। সবগুলো হেডের ইনকামগুলো যদি যোগ করি তাহলে কি আসে দেখি। বিজনেসের ইনকাম লস ৯৮ লাখ, 56 অনুসারে যেটা আছে সেটা এখানে আসতেছে। ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম আদার সোর্স, এই সবগুলা জিনিস যোগ করলে যেটা হচ্ছে আমাদের ৮৫,৩৯,৭৬৫ টাকা হচ্ছে টোটাল ইনকাম। এখন আমাদের এই ইনকামগুলোকে যখন ট্যাক্স ক্যালকুলেশন করব সেটা হচ্ছে সেপারেট অনুসারে, অর্থাৎ প্রতিটা হেড ওয়াইজ আলাদা, আলাদা করতে হবে। এটা প্রথম হচ্ছে আমরা বিজনেস ইনকাম। বিজনেস ইনকাম এইটা হচ্ছে ১২% রেট। কারণ এই কোম্পানি যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি। যখন কোনো কোম্পানি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড হয় তখন হচ্ছে তার রেট হচ্ছে 12%। সেই কারণে এখানে 12% দেওয়া হইছে। কোথায় থেকে? সোর্স হিসাবে আমরা এসআরও নাম্বার ২১০ এটাও আমরা দেওয়া আছে। এখন দেখা যায় এইটা যেহেতু লস, এখানে কোনো ট্যাক্স আসে নাই। এখানে ২ টা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে ইনকামের উপর ট্যাক্স, আরেকটা হচ্ছে মিনিমাম ট্যাক্স। এটা যেহেতু এক্সপোর্ট ওরিয়েন্টেড সেখানে হচ্ছে দেখা যায় যখন এক্সপোর্টের টাকা আসে, রিয়ালাইজ হয় তখন হচ্ছে ১% হচ্ছে টিডিএস, অর্থাৎ যেটাকে অ্যাডভান্স ট্যাক্স বলা হয়, এটা কেটে রাখা হয়। এটার অ্যামাউন্ট হচ্ছে ৬৪,৮০,০০০। এই ২ টা থেকে যেটা বড়, ১ এবং ২ হুইচ এভার ইজ হায়ার, সেটা হচ্ছে বিজনেসের উপর ট্যাক্স। তাহলে আমরা দেখতে পেলাম এখানে হচ্ছে মিনিমাম যে ট্যাক্সটা আছে এইটা হচ্ছে বড়, তাই এটা চলে আসছে। তারপর নাম্বার ২ হচ্ছে যেটা 56 এ ডিসঅ্যালাউ করা হয়েছে সেটা। এখানে মনে রাখতে হবে এই কোম্পানিটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, যার কারণে অ্যা ট্যাক্স রেট হচ্ছে 20%। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ২ টা ক্রাইটেরিয়া থাকে। একটা হচ্ছে যখন ১০% এর উপর আইপিও থেকে শেয়ার নেওয়া হয় তখন হচ্ছে তার জন্য রেট হয় একটা, আর ১০% এর চেয়ে কম হইলে আরেকটা। এখানে যেহেতু ১০% থেকে বেশি সেক্ষেত্রে হচ্ছে এখানে চলে আসছে ২০%, এটা রেট। সেক্ষেত্রে যত টাকা আসে সেটা চলে আসছে অটো। তারপর রেন্টাল ইনকাম যত টাকা ছিল এর উপরও ২০% ট্যাক্স ক্যালকুলেশন গুলো যা হয় সেটা চলে আসছে। তারপর ডিভিডেন্ড অথবা যেটা আমরা এফডিআর ইন্টারেস্ট, এটার উপর 20% যা আসে সেটা চলে আসছে। এখানেও একটা খেয়াল রাখতে হবে, যখন ডিভিডেন্ড না, যখন ইন্টারেস্টের ব্যাপার আসে তখন আমাদের একটা কম্পারিজন করতে হবে। সেখানে দেখতে হবে ২০% এর যত টাকা আসতেছে এইটা, আর হচ্ছে সোর্সে যে ট্যাক্স টাকা আসছে সেটা, এটা থেকে যেটা বেশি এটাই আমাকে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 20% করলে যত টাকা আসে এটা হচ্ছে সোর্সে যত টাকা আসছে তার থেকে বেশি। এটা কম্পারিজন করার কারণে এইটা হচ্ছে যে যখন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকে তখন তার ট্যাক্স রেট হয় 25 থেকে 27.5। তখন দেখা যায় স্বাভাবিকভাবে হচ্ছে এই এফডিআর এর উপর যখন ইন্টারেস্টের উপর ক্যালকুলেশন করা হয় ২৭.৫ দেওয়া হয়, তখন দেখা যায় টিডিএস যেটা কাটে এটা থেকে অবশ্যই সেটা বেশি হয়। ওইটাই অ্যামাউন্টটা হচ্ছে এখানে ক্যালকুলেশনে নিয়ে যেতে হয়। তারপর ডিভিডেন্ডেরও যা ছিল তা, এটাও 20% এবং ডিভিডেন্ডের উপর যে টিডিএস ছিল সেটাও দেখা যায় সেম অ্যামাউন্ট। কারণ কোম্পানি যখন ডিভিডেন্ড পায় তখন সেটার উপর হচ্ছে টিডিএস রেট হচ্ছে 20%। আর ইন্ডিভিজুয়াল যখন ডিভিডেন্ড পায় তখন হচ্ছে তার যদি টিন এবং রিটার্ন সাবমিশনের প্রমাণ দেওয়া থাকে তখন সে রেট হয় 10%, আর কোম্পানির ক্ষেত্রে 20%। এটা হওয়ার কারণ মিনিমাম ট্যাক্সের ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, জাস্ট শুধু একটা কমপ্লায়েন্স মেইনটেইন করার জন্য মিনিমাম ট্যাক্স কাটা হয়। এটা ওই লেভেলেরই কাটা হয় যাতে আপনার ফাইনালি ট্যাক্স ক্যালকুলেশন গুলো যাতে সেটা থেকে কোনোভাবেই বেশি না হয়। যেহেতু কোম্পানির ট্যাক্স রেটের পরিমাণটাই বেশি, অর্থাৎ 20% এর উপরেই ম্যাক্সিমাম রেট, সেক্ষেত্রে এটা 20% ডিভিডেন্ডের উপর টিডিএস কাটতেছে যাতে কোম্পানির ট্যাক্স ক্যালকুলেশন গুলো এটা কোনোভাবেই বেশি না হয়। আর ইন্ডিভিজুয়ালেরটা যে কোনো অ্যামাউন্টের হইতে পারে, সেই কারণে হচ্ছে এটা সর্বোচ্চ 10% থেকে 15% হয়ে থাকে। আদার ইনকামের উপর 20%। তাহলে এইসব ইনকামের উপর ট্যাক্স যেটা আসতেছে সবগুলো যোগ করলে দেখা যাচ্ছে ১,১৬,৭১,০৭৫। এটা হচ্ছে টোটাল ট্যাক্স লায়াবিলিটি। আমরা হচ্ছে
খেয়াল রাখতে হবে ১৬৩ যে ধারাটা আছে সেকশন, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোম্পানি ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য। আমরা এখন যেটা দেখলাম অর্থাৎ রেগুলার ইনকামের উপর যে ট্যাক্সগুলো আসছে এটা। এখন এটাকে আমরা আবার ক্যালকুলেশন করতে হবে ১৬৩(৫) অনুসারে, অর্থাৎ টার্নওভারের উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। আমরা যদি টার্নওভারের উপর ট্যাক্স ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে এই কোম্পানির যে মিনিমাম ট্যাক্স রেটটা অর্থাৎ 0.6% ছিল, এইটাকে আমরা প্রথমে 20% দিয়ে ভাগ দিতে হবে, 12% দিয়ে গুণ দিতে হবে। এই কারণে দিতে হবে, কারণ হচ্ছে এটার বিজনেস ইনকাম হচ্ছে 20% না, যেহেতু এক্সপোর্ট ওরিয়েন্টেড 12%, তাই আমাকে মিনিমাম রেটটাকেও কমায় নিতে হবে। এইটাও 163 সেকশনের মধ্যে আছে। এই জিনিসটা হচ্ছে টার্নওভার, সেলস করছে কত, এর উপর যখন আমরা 0.36% গুণ করলাম তখন দেখা যাচ্ছে 27 লাখ সামথিং চলে আসতেছে। তারপর হচ্ছে রেন্টাল ইনকাম যেটা ছিল এটাও 0.6% হবে। তারপর ফিনান্সিয়াল অ্যাসেট যেগুলো ছিল এটাও 0.6%। গ্রস রিসিভ ডিভিডেন্ড, সেটা গ্রস রিসিভ ফ্রম আদার সোর্সেস ইনকাম, অর্থাৎ সবগুলো সোর্সের যে ইনকাম এটার যে গ্রস রিসিভ হয়েছে এর উপর হচ্ছে মিনিমাম ট্যাক্স যেটা আসতেছে, রেট যেটা গ্রস ইনকামের উপর ব্যবসার 0.6%, এটা দিয়ে গুণ করলে দেখা যায় মিনিমাম ট্যাক্স আসতেছে 28,13,000 টাকা। কিন্তু আমরা একে যেটা ক্যালকুলেশন করছি দেখা যাচ্ছে 1,16,00,000 টাকা। তাহলে এই দুইটা জিনিসের মধ্যে বড় কোনটা? সেটা হচ্ছে 1,16,00,000। তাহলে এটাই হচ্ছে ফাইনাল ট্যাক্স। এটা যদি আমরা এখানে দেখি মিনিমাম ট্যাক্স 163(2) এবং 163(5) এর খ অনুসারে যেটা বেশি এটাকে হচ্ছে আমাদের ফাইনাল ট্যাক্স হিসেবে কাউন্ট করতে হবে। তারপর হচ্ছে এখন আমরা সোর্সে যে ট্যাক্সগুলো কাটা হয়েছে এটাকে আমরা বাদ দিব। ট্যাক্স পেইড এট সোর্স, এটা হচ্ছে আমরা প্রথম হচ্ছে যেহেতু হচ্ছে এক্সপোর্ট প্রসেস, যখন মাল ডেলিভারি করছে অর্থাৎ এক্সপোর্ট করছে, ব্যাংকে 1% কেটে রাখছে, এইটার যে পরিমাণ আছে এইটা এখানে চলে আসছে, এআইটি হিসেবে বেনিফিট নেওয়া গেছে। তারপর হচ্ছে এফডিআর ইন্টারেস্ট, সেটাও সোর্সে কাটা ছিল, এইটাও তখন এখানে চলে আসছে। তারপর হচ্ছে এসটিডি, এটারটাও চলে আসছে। ডিভিডেন্ডের উপর সোর্সের ট্যাক্স ছিল, এটাও চলে আসছে। রেন্টের ক্ষেত্রে সোর্স ট্যাক্স ছিল, মোটর ভেহিকল অ্যাডভান্স ট্যাক্স ছিল, সব এই সবগুলো ট্যাক্স যখন বাদ দিচ্ছি তখন দেখা যায় আমাদের ট্যাক্সেবল ইনকাম কত আসতেছে অর্থাৎ ট্যাক্স কত আসতেছে এটা হচ্ছে আমাকে রিটার্নের সাথে দিতে হবে। টোটাল দেখা যাচ্ছে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্সে হচ্ছে 85 লাখ। তাহলে আমাদের 173 অনুসারে যে ট্যাক্সটা দিতে হবে এটা আমরা কিভাবে বের করতে পারছি? টোটাল যে ট্যাক্স এটা থেকে হচ্ছে আমাদের টোটাল সোর্সে যে টাকা আসছে এটা বাদ দিলে দেখা যায় 16,54,900, এটা হচ্ছে আমাদের রিটার্নের সাথে ট্যাক্স জমা দিতে হবে। এইটা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশনটা, কিভাবে ট্যাক্সগুলো ক্যালকুলেশন করতে হয় সেটা দেখালাম। থার্ড শিডিউল নিয়ে কিছু কথা বললে, এটা হচ্ছে এনবিআর যে রেটটা দেয় সেই রেট অনুসারে হচ্ছে ট্যাক্স মানে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হয়। আপনারা যেমন এফডিআর, এআইটি এগুলোর জন্য সেপারেট শিট করে নিতে পারেন যাতে ক্যালকুলেশনের জন্য অনেক বেশি সাহায্য করে। যেমন আমি এখানে শিট করে নিছি, যে কারণে ফিগারগুলো ওখান থেকে ইজিলি চলে আসছে। এখন আমরা দেখাই ইনফরমেশনগুলো বসাই। প্রথম যে পার্ট 1 এটাতে সাধারণত বেসিক ইনফরমেশন, এটাতে তেমন কিছু বলার নেই, আপনারা ফুলফিল করতে পারবেন। পার্ট 2 তে যেটা হেড অফ ইনকাম, প্রথমে হচ্ছে ইনকাম ফ্রম রেন্টে কত ছিল সেটা চলে আসছে ওখান থেকে, আমরা শিট ক্যালকুলেশন শিট থেকে। এগ্রিকালচারাল ইনকাম নাই, ইনকাম ফ্রম বিজনেসের যেটা আছে এটাও চলে আসছে ক্যালকুলেশন শিট থেকে। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট সেটাও চলে আসছে ক্যালকুলেশন শিট থেকে। ইনকাম ফ্রম আদার সোর্সেস, এই সবগুলো যোগ করলে কত টাকা হয় সবগুলো হচ্ছে ক্যালকুলেশন শিট থেকে চলে আসছে। তাই ক্যালকুলেশনের শিটটা হচ্ছে আসল, এটা করতে পারলে বাকি জিনিসগুলো ওখান থেকে লিঙ্ক করে দিলে হয়। ট্যাক্স কম্পিটিশন অন টোটাল ইনকাম এইটাও চলে আসছে ওখান থেকে। নেট ট্যাক্স আফটার রিবেট এটাও চলে আসছে, যেহেতু এই কোম্পানি কোনো রিবেটের ব্যবস্থা ছিল না সেক্ষেত্রে হচ্ছে এখানে কোনো কিছু আসে নাই, মিনিমাম ট্যাক্সটা ওখান থেকে চলে আসছে। টোটাল অ্যামাউন্ট পেয়েবল, তারপর হচ্ছে এখানে ট্যাক্স ডিডাক্টেড ও কালেক্টেড এর সোর্স, অ্যাডভান্স ট্যাক্স পেইড। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা হচ্ছে গিয়ে টিডিএস আর একটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। যেমন আমাদের মোটর ভেহিকল ছিল
আর হচ্ছে গিয়ে এক্সপোর্ট প্রসিডিউর উপর যে ট্যাক্সটা কাটছে এইটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। আর বাকি সব ক্ষেত্রে যে ট্যাক্সগুলো কাটছে, যেমন আমরা যদি বলি এই সবগুলো হচ্ছে ডিডিএস অর্থাৎ ডিডাক্টেড সোর্স। আর এইটা আর হচ্ছে এইটা ছিল অ্যাডভান্স ট্যাক্স। সেটা ফুলফিল করলাম। দেখা যাচ্ছে আমাদের সবকিছু দেখার পর এখানে ব্যালেন্স চলে আসছে 0। পার্ট 3 তে তেমন কোনো কিছু নাই। একদমই সহজ। যা আছে দিয়ে দিলে হয়ে গেল। পার্ট 4 এ এখানে হচ্ছে কারেন্ট ইয়ার the ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলা সাধারণত কারেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার এগুলোর জন্য আমাদের যা করতে হয়, যেহেতু আমরা অডিট রিপোর্ট রিটার্নের সাথে সাবমিট করব, সেক্ষেত্রে জাস্ট এখানে উল্লেখ করে দেওয়া যে অডিট রিপোর্ট। কারণ ২ টা কম্পেয়ার করার মতো একটা অডিট রিপোর্টই ২ বছরের ডাটা থাকে। পার্ট বি তেও তেমন কিছু নেই বলার মতো। এটা তো জাস্ট কি, কি ডকুমেন্ট সাথে সাবমিট করা হইছে এই জিনিসগুলো আসতেছে। এইগুলো হচ্ছে মোটামুটি কোম্পানি ট্যাক্স ক্যালকুলেশনের যে নিয়ম।